হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকে আপনাদের অনুরোধে আবার সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে 56টি বাছাইকৃত প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিসের নাম্বার 17, নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার 56টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচক আমি সৌম্যদীপ মাইতি। একটা কথা বলি, আমরা যেহেতু এর আগে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে 100টি প্রশ্ন দিয়েছিলাম, সেই জন্য এখানে কিন্তু প্রফেসর শঙ্কুর ডায়েরি আলোচনা করছি না। আর কোন থেকেও আমি 100টা প্রশ্ন তো দিয়ে দেবো, সেটা নিয়েও আমি আলোচনা করছি না। সেই জন্য সেগুলো আলাদা টপিক। আমি দুটো পার্টে 50-50 করে প্রফেসর শঙ্কুর ডায়েরি দিয়েছিলাম, এরপর দুটো পার্টে কোনি থেকে 50-50 করে 100টি প্রশ্ন দেব। কিন্তু এখানে শুধুমাত্র আলোচনা করব সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে মোট 56টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। যোগাযোগ করতে চান যারা অনলাইন ক্লাসের জন্য, তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। সপ্তাহে এখন 6 দিন ক্লাস হচ্ছে, পরের সপ্তাহ থেকে 7 দিন ক্লাস করানো হবে। মোটামুটি সপ্তাহে 3টা করে অনলাইন মক টেস্ট নেওয়া হবে, আর সিলেবাস কমপ্লিটের পর 15টা ফুল মক টেস্ট নেওয়া হবে। মক টেস্টের কোনো অভাব নেই, সমস্ত নোটপত্র দিয়ে দেওয়া হবে, আর 90% কমন আসবেই। আর এইসব পিডিএফগুলো আমি কিন্তু আমার অনলাইন ক্লাসে দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনাদের লিখতে হবে না। ওকে, তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। তবে দেখুন, এর আগে আমি এই নবম শ্রেণীর ও দশম শ্রেণীর পাঠ্য বই অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে মোট 3টে সেট 56 × 3 সমান মোটামুটি বলতে পারি 168টি প্রশ্ন দিয়েছিলাম। আর আজকে 56টা আরও যোগ হচ্ছে, মোট বলতে পারি 224টি প্রশ্নোত্তর আমি কিন্তু এখানে দিচ্ছি। তো আপনারা কিন্তু দেখে নেবেন। আর এখানে আপনারা সবাই টেক্সট পড়েছেন, সবাই 56টা প্রশ্ন আগে থেকে মনে মনে অ্যান্সার করবেন, তারপর কে কত নাম্বার পেলেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আজ ভিডিওটি শুরু করি। ফার্স্ট প্রশ্ন, কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি, নাটকের অংশ নাট্যাংশ, তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের অন্তর্গত। তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্ক থেকে কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 6ষ্ঠ অঙ্ক থেকে। 2 নম্বর প্রশ্ন, ইলিয়াসের মোট কতজন সন্তান ছিল? উত্তর হচ্ছে অপশন গ, 2 ছেলে ও 1 মেয়ে। 3 নম্বর প্রশ্ন, সারাটা দিন আপন মনে কিসের গন্ধ মাখে? উত্তর হচ্ছে অপশন খ, ঘাসের গন্ধ মাখে। 4 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথ গল্পে কতকের ডাক নাম কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, নরু। 5 নম্বর প্রশ্ন, পার্বত্য শহরে জলের উৎস কি? উত্তর হচ্ছে অপশন ঘ, নির্ঝরের জল। 6 নম্বর প্রশ্ন দেখে নিন, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে তাদের কবি কি করবেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ঘাড় ধরে সীমান্ত পার করে দেবেন। 7 নম্বর প্রশ্ন, জাদুকর তার ভানুমূর্তির ইন্দ্রজাল অদৃশ্য করে পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে রইলেন। এখানে জাদুকর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, আকাশের পূর্ণ সূর্য। 8 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে ড্যাশ, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ক, ধস। 9 নম্বর প্রশ্ন, নিরন্তর ঝুড়ে দুটি আঁখি উদ্ভিদাংশটিতে রাধার কোন রূপের পরিচয় আমরা পাই? উত্তর হচ্ছে অপশন ঘ, পূর্ব রাগান্বিত প্রেমের আরতিময় রাধা। 10 নম্বর প্রশ্ন,
গল্পকথক শাবলতলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিল কিসে চড়ে? উত্তর হচ্ছে অপশন ক, গরুর গাড়ি চড়ে। 11 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, কাশীনাথ। 12 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধের লেখক ছেলেবেলায় কার বাংলা জ্যামিতি পড়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, ব্রহ্মমোহন মল্লিকের। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, উদিবেশে রবি কিভাবে উদয় হবে? উত্তর হচ্ছে অপশন গ, দেশবাসীর খুনে লাল হয়ে উদয় হবে। 14 নম্বর প্রশ্ন, পাখিরা গান গায় নামে স্প্যানিশ কবি হুয়ান রেমন হিমেনেজের একটি বিখ্যাত কবিতার তর্জমা কে করেছেন? তাহলে পাখিরা গান গায় এটা কিন্তু একটা তর্জমা। কার কবিতার তর্জমা? স্প্যানিশ কবি হুয়ান রেমন হিমেনেজ। হুয়ান রেমন হিমেনেজ কোন দেশের কবি? স্পেনের কবি, যাদেরকে স্প্যানিশ কবি বলা হয়, এটা মনে রাখবেন। তো তার একটি কবিতা অবলম্বন করে পাখিরা গান গায়, এই কবিতাটি কে লিখেছেন? অ্যাকচুয়ালি পাখিরা গান গায় কবিতাটির মানে তর্জমা করেছেন, কিন্তু আমরা বলি যে এটা যেটা উত্তর হবে সেটা, কিন্তু অ্যাকচুয়ালি এই তর্জমাটা করেছেন বাংলা নামে পাখিরা গান গায়। আগে উত্তরটা বলি, তারপর ব্যাপারটা বোঝাচ্ছি। উত্তর হচ্ছে অপশন ঘ, সুনীল গঙ্গোপাধ্যায়। মানে বইতে লেখা আছে পাখিরা গান গায়, কবিতাটি রচয়িতা হচ্ছে হুয়ান রেমন হিমেনেজ, সেটা কিন্তু নয়। পাখিরা গান গায় এটা একটা তর্জমা, বাংলা তর্জমা। এটা রচয়িতা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে, পাখিরা গান গায় একটা বাংলা তর্জমা, এটা রচয়িতা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ওকে, এই পাখিরা গান গায় সেটা হচ্ছে স্প্যানিশ কবি হুয়ান রেমন হিমেনেজের একটি স্প্যানিশ ভাষায় লেখা কবিতা আছে, সেই কবিতা অবলম্বন করে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতাটি লিখেছেন বা সেই কবিতার তর্জমা করেছেন বাংলা ভাষায়। ওকে, তার নাম দিয়েছেন পাখিরা গান গায়। এটা কিন্তু অনেক বইতে ভুল লেখা আছে। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে, মানে কাব্যের একটা অংশ, কাব্যাংশে একটানা কতদিন বৃষ্টির কথা বলা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, 7 দিন। 16 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল কিসে? উত্তর হচ্ছে অপশন ঘ, মারামারিতে। 17 নম্বর প্রশ্ন, দাদারা বলে বড় বড় সাহেবরা কাঁপে, কার ভয়ে কাঁপে? উত্তর হচ্ছে অপশন ক, জাতির জনক মহাত্মা গান্ধীর। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাচীন যুগের ভাষা নয়? 4টি অপশন আছে, এর মধ্যে উত্তর হবে অপশন ঘ, এসপারেন্তো হচ্ছে প্রাচীন যুগের ভাষা নয়। গ্রিক, হিব্রু, আবেস্তা এগুলো প্রাচীন যুগের ভাষা, প্রাচীন যুগের ভাষা নয় হচ্ছে এসপারেন্তো। 19 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আফ্রিকা ও ভারতের মাঝখানে পায়ের তলায় কি আছে? উত্তর হচ্ছে অপশন খ, আরব সাগর। 20 নম্বর প্রশ্ন, জ্যোতি কবিতাটির উল্লেখ আছে এমন একটি রবীন্দ্র নাটকের নাম বলুন। উত্তর হচ্ছে অপশন খ, অচলায়তন। তার সাল হচ্ছে 2 আগস্ট 1912 বা 1319। শুধুমাত্র 1912 বা 1319 বা সংক্ষেপে 1912 এটা মনে রাখলেই চলবে। 21 নম্বর প্রশ্ন, মহাজন কত টাকার বাজি ধরেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ, 20 লক্ষ টাকার। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, বুধুয়ার পাখি কবিতায় বুধুয়া কোন পথের নাম ভুলে গিয়েছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, দেহাতি পথের নাম ভুলে গিয়েছিল। 23 নম্বর প্রশ্ন, আমাদের বাঁয়ে রয়েছে কি? উত্তর হচ্ছে অপশন ঘ, গিরিখাত। কেন জানি না, মনে হচ্ছে এগুলোতে কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো বাঁয়ে রয়েছে, ডানে রয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। 24 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ দেখে গল্পকথকের কত বছর বয়সের একটি মধ্যাহ্ন দিনের কথা মনে পড়ে গেল? উত্তর হচ্ছে অপশন গ,
11 বছর বয়সের। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, বাংলায় একটি প্রচলিত কথা, কালি নেই কলম নেই বলে আমি ড্যাশ, শূন্যস্থান পূরণ করুন। খুবই ইম্পর্টেন্ট, সবাই জানেনও এটা। উত্তর হচ্ছে অপশন ঘ, মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 26 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণীর পাঠকরা কয়েকটি পারিভাষিক শব্দ শিখেছে, যেমন 4টা অপশন আছে, তার মধ্যে অ্যান্সার হবে অপশন গ, টাইফয়েড। তারপর দেখুন 27 নম্বর প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট, তান ধরেছি কণ্ঠপুরে, কত কোন সুরে তান ধরেছেন? উত্তর হচ্ছে অপশন খ, খেয়াল সুরে তান ধরেছেন। 28 নম্বর প্রশ্ন, মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্রটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, বীক্ষণ। তথ্য দেখুন, আমার যেহেতু তথ্যভিত্তিক প্রশ্ন, যে 1 বছর আগেকার মনের চিন্তাধারা এই যন্ত্রে মানে বীক্ষণ যন্ত্রে ধরা পড়বে। তাহলে কত বছর আগেকার মনের চিন্তাধারা বীক্ষণ যন্ত্রে ধরা পড়বে? উত্তর হচ্ছে 1 বছর। দেখুন হাতে স্কোপ নেই তাই পাশে দিয়ে দিয়েছি। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, ইলিয়াসের সুদিনে তার বাড়িতে অতিথি এলে কি মারা হতো? একটা বা দুটো ভেড়া মারা হতো। কিন্তু বেশি সংখ্যক অতিথি এলে কি মারা হতো? বেশি সংখ্যক অতিথি হলে ভেড়ার সঙ্গে আর কি মারা হতো? উত্তর হচ্ছে অপশন খ, ঘটকি। তাহলে মোটামুটি কিছুজন অতিথি এলে, সেটা বলেনি কতজন অতিথি, তো কিছুজন অতিথি এলে মোটামুটি একটা বা দুটো ভেড়া মারা হতো, এটা মনে রাখবেন। কিন্তু লেজের সুদিনে, দুর্দিনে নয় কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবেন। কিন্তু বেশি অঙ্ক যখন অতিথি আসতো তখন মানে ভেড়া তো অবশ্যই মারা হতো, তো ভেড়ার সঙ্গে আর কি মারা হতো? ভেড়ার সঙ্গে আর হচ্ছে ঘটকি মারা হতো। তারপর দেখুন 30 নম্বর প্রশ্ন, আনন্দে মাস্টার মশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, চিঠি লিখেছিলেন। দেখুন অনেক কষ্ট করে কিন্তু প্রশ্নগুলো বানাতে হচ্ছে। অনেকে রিকোয়েস্ট করছেন প্রতিদিন দুটো করে ভিডিও বানানোর, সেটা তো সম্ভব নয়। অনেক কষ্ট করে আমি একটা করে ভিডিও হলেও হাজির হচ্ছি ভিডিও নিয়ে। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট, কমনযোগ্য, তাই আপনারা প্র্যাকটিসও করতে পারেন একদম ফ্রিতে। তারপর দেখুন 31 প্রশ্ন, এই আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞাটি কি? উত্তর হচ্ছে অপশন ক, আমরণ তোমার পাশে থাকবো। তারপর দেখুন 32 প্রশ্ন, বাঙালি বৌদ্ধ পণ্ডিত ও ধর্মপ্রচারক অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান কোন দেশে জ্ঞানের দ্বীপ জ্বেলেছিলেন? অথবা যদি ঘুরে প্রশ্ন আসে যে অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের প্রচারে কোন দেশে গিয়েছিলেন? উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ঘ, তিব্বতে গিয়েছিলেন। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, ভেঙে গেছে তার শির দাঁড়া, কিসে ভেঙে গেছে? উত্তর হচ্ছে অপশন ঘ, বজ্রপাতে ভেঙে গেছে। তারপর দেখুন 34 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, এখানে আকাশ নীল কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশের। তো জীবনানন্দ দাশের এখানে আকাশ নীল কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত 31 সংখ্যক কবিতা? উত্তর হচ্ছে অপশন গ, রূপসী বাংলা। রচনাকাল কত? মার্চ 1934 খ্রিস্টাব্দ বা 1340 বঙ্গাব্দ, সেটা এখানে দিইনি। প্রকাশকাল দিয়েছি আগস্ট 1957 খ্রিস্টাব্দ বা 1364 বঙ্গাব্দ। শুধুমাত্র 1957 এটা বললেই হবে, তার এটা মৃত্যুর পর প্রকাশিত। তাহলে সেই এখানে আকাশনীল কবিতাটি জীবনানন্দ দাশের, এই রূপসী বাংলা 1957 এই কাব্যগ্রন্থের অন্তর্গত। মনে রাখবে কত সংখ্যক কবিতা, এটাও আসতে পারে। উত্তর হচ্ছে 31 সংখ্যক কবিতা। দেখুন প্রশ্নের মাধ্যমে কিন্তু তথ্য লুকিয়ে আছে, প্রশ্নের মধ্যে কিন্তু তথ্য লুকিয়ে আছে, দেখে নেবেন। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, আজ বাঙালি সেই সীমা অতিক্রম করেছে, কোন সীমার কথা এখানে বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, সহিষ্ণুতার সীমা। তারপর দেখুন 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দ চৈত্র সংখ্যা মানে 594 যোগ করুন 1937 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, প্রবাসী পত্রিকায়। দেখুন একটা কথা বলি, আগেও বলেছি যে পয়লা বৈশাখ থেকে 15ই পৌষ, পয়লা বৈশাখ থেকে
15ই পৌষ, এই 8.5 মাস বঙ্গাব্দকে খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হয়। আর 16ই পৌষ থেকে 31শে চৈত্র, 16ই পৌষ থেকে 31শে চৈত্র, এই 3.5 মাস বঙ্গাব্দকে খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। যেহেতু দেখুন এটা 16ই পৌষ থেকে 31শে চৈত্র এর মধ্যে আছে আমার চৈত্র সংখ্যা, তাহলে 594 যোগ করতে হবে। তা দেখুন 1343 প্লাস 594 মানে 1937 খ্রিস্টাব্দ। তারপরে এই কবিতাটি প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, নিসারণে সংজ্ঞারিনু আমি, কাকে সংজ্ঞার করার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, রঘুবরকে। 38 নম্বর প্রশ্ন, আই নো উই শ্যাল নেভার মিট, নবাব সিরাজদৌল্লাকে একথা কে বলেছেন? তাহলে কাকে একথা বলা হয়েছে? নবাব সিরাজদৌল্লাকে। তো নবাব সিরাজদৌল্লাকে আই নো উই শ্যাল নেভার মিট একথা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, বাংলায় ফরাসি বণিকদের প্রতিনিধি মসিয়েলা। মসিয়েলা এটা মনে রাখলেই হবে, তিনি কে ছিলেন? বাংলায় ফরাসি বণিকদের প্রতিনিধি ছিলেন। যদি ঘুরে প্রশ্ন আছে যে বাংলায় ফরাসি বণিকদের প্রতিনিধি কে ছিলেন, তাহলে হচ্ছে মসিয়েলা। আর তথ্যগুলো দেখে নিন যে ঘসেটি বেগমের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধাচারী সভাসদ ছিলেন মির্জাফর, এটা সবাই জানেন। আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিলেন ওয়ার্স, এগুলো কিন্তু মনে রাখবেন। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, ইসাবের বাবা কাকে আনন্দে জড়িয়ে ধরেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, অমৃতকে আনন্দে জড়িয়ে ধরেছিলেন। 40 নম্বর প্রশ্ন, মানুষের চিত্তবৃত্তির যে উৎসুক্য মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয়, মানুষ সেখানে কি? উত্তর হচ্ছে অপশন ঘ, বিশ্বাভিমুখী। 41 নম্বর প্রশ্ন, তাই তার আর্তরবে সকলে ড্যাশ হবে, শূন্যস্থান পূরণ করুন। দেখুন শূন্যস্থান কিন্তু 1-2 আসবে, তাই দেখুন আমি আপাতত 3টা শূন্যস্থান এখানে দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ঘ, তাই তার আর্তরবে সকলে বধির হবে। 42 নম্বর প্রশ্ন, 100 বছর পর ঘুম ভাঙতেই কে অস্বস্তি বোধ করলেন? উত্তর হচ্ছে অপশন ক, রামবাবু। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে, তাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক তথ্য দিতে কিন্তু অনেক কষ্ট হয়, প্রতিদিন একটা করে সেট টাইপিং করে, কিন্তু মুখের কথা নয়। যদি আমার বেশিরভাগ টাইপিং ছিল, তাকে সেটাকে আপডেট করতে হয়েছে। সবাই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ এসএসসি পর্যন্ত টানা একদম ফ্রি ক্লাস প্র্যাকটিস সেট কিন্তু আমি এখানে আলোচনা করব। তারপর দেখুন আদেশ পান বীর হনুমান, তিনি কার আদেশ পান? তিনি দেবী চণ্ডীর আদেশ পান। এটাও প্রশ্ন পড়তে পারে, হাতে স্কোপ নেই তাই বলে দিচ্ছি। আদেশ পান বীর হনুমান, তিনি কার আদেশ পান? দেবী চণ্ডী। আর ঘুরে প্রশ্ন আসে, দেবী চণ্ডী কাকে আদেশ দিয়েছিলেন? হনুমানকে। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, যেহেতু স্কোপ নেই এর মধ্যেই অন্তর্গত সেটা। তো যাই হোক, আদেশ পান বীর হনুমান, দেবী চণ্ডী হনুমানকে কি আদেশ দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কলিঙ্গ দেশে মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করার। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, হিমালয় ভ্রমণের উদ্দেশ্যে লেখিকা ও তার সঙ্গীরা প্রথমে কোন স্টেশনে পৌঁছালেন? উত্তর হচ্ছে অপশন ক, শিলিগুড়ি স্টেশনে। তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি রচনাকাল কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 18 চৈত্র 1302 বঙ্গাব্দ বা 1896 খ্রিস্টাব্দ। আগেই বলেছি যে 16 পৌষ থেকে তোমার 31 চৈত্র, এই 3.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হয়। দেখুন 1302 বঙ্গাব্দ আছে, 18 চৈত্র আছে, 1302 প্লাস 594 মানে 1896 খ্রিস্টাব্দ হবে। ঠিক আছে, আর বাকি হচ্ছে পয়লা বৈশাখ থেকে 15 পৌষ, এই 8.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হবে। তথ্য দেখুন যে খেয়া কবিতা একটি রসদ তিনি পেয়েছিলেন, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন প্রতিস্বর, অনেকে পাতিস্বর বলে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিস্বর হবে, প্রতিস্বর ও শিলাইদহে নাগর নদীতে ভ্রমণকালে। কোন নদীতে ভ্রমণকালে? নাগর নদীতে ভ্রমণকালে। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, আরব সাগরের পরে কোন সাগরে লেখক গেলেন? উত্তর হচ্ছে অপশন খ,
আরব সাগরের পরে তিনি লোহিত সাগরে গেলেন। 47 প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, তার কান্নার কারণ কি? তাহলে কে কাঁদতে কাঁদতে ফিরিল, এরকম শূন্যস্থানও দিয়ে দিতে পারে। তো হচ্ছে রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, তো রাধারানীর কান্নার কারণ কি? উত্তর হচ্ছে অপশন খ, মালা বিক্রি না হওয়ায় তার মায়ের পথ্য জোগাড় করা হলো না। তারপর দেখুন 48 প্রশ্ন, এটাও বিশাল ইম্পর্টেন্ট। জলের উজ্জ্বল শস্য বলতে বোঝানো হয় কোন মাছকে? উত্তর হচ্ছে অপশন গ, ইলিশ মাছকে। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, অতীতের মধ্যে ছিলেন এক আইনজীবী, তো আইনজীবীর বয়স কত উল্লেখ করা হয়েছে এই পাঠ্যে? উত্তর হচ্ছে অপশন খ, 25 বছরের কাছাকাছি। 50 নম্বরটা মারাত্মক ইম্পর্টেন্ট। সন্ধ্যাধারা পত্রিকা সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল? সবাই জানেন এই গল্পটা, সবাই পড়েছেন ক্যানচুকু গল্পটা, হ্যাঁ সবাই জানেন। সন্ধ্যাধারা পত্রিকা সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল? উত্তর হচ্ছে অপশন গ, শ্রী তপন কুমার রায়। তারপর দেখুন 51 নম্বর প্রশ্ন, দুন্দুভি নিনাদ কিসের ছিল? উত্তর হচ্ছে অপশন গ, তাণ্ডবের। তারপর দেখুন 52 নম্বর প্রশ্ন, কলকাতা জয় করে নবাব সিরাজদৌল্লা সেই নগরের নাম কি রেখেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, আলীনগর। এটা সবাই জানেন। ওকে। তারপর দেখুন 53 নম্বর প্রশ্ন, নদের চাঁদ পেশায় ছিলেন একজন, খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে অপশন গ, স্টেশন মাস্টার। নদের চাঁদ পেশায় ছিলেন একজন, অপশন গ, স্টেশন মাস্টার। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ ধরে কোন মহাদেশকে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় দুটো প্রধান ভাগে বিভক্ত হওয়ার কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ইউরোপ মহাদেশকে। তারপর দেখুন 55 নম্বর প্রশ্ন, টেরোড্যাকটিলের ডিম। টেরোড্যাকটিলের ডিম গল্পটি কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। এটাকে নিয়ে সানডে সাসপেন্স হয়ে গেছে ইতিমধ্যে। তো সত্যজিৎ রায়ের লেখা টেরোড্যাকটিলের ডিম গল্পটি কি ধরনের গল্প? উত্তর হচ্ছে অপশন গ, একটি কল্প বিজ্ঞানধর্মী গল্প। আচ্ছা লাস্ট প্রশ্ন, তাই সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কে কত নাম্বার পেলেন সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন 56 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। পাখিরা আমাকে শোনালে, পাখিরা বক্তাকে গান শুনিয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, সারা রাত। সারা রাত ধরে পাখিরা বক্তাকে গান শুনিয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই 56টা প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।